নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে। ইস্ট বেঙ্গলের খবর অতি অবশ্যই দেবো, ভারতীয় শিবিরের খবরও দেবো, কারণ ভারত যে কাফা নেশনস কাপ খেলছে সেখানে কিন্তু ভারতের এই গ্রুপটাতে, অর্থাৎ এই যে গ্রুপে ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান রয়েছে, সেই গ্রুপ থেকে ভারত পরবর্তী রাউন্ডের কিন্তু একটা সুযোগ রয়েছে যদি সেকেন্ড পজিশনে শেষ করে। ইরান তো তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা ফাইনাল খেলবে ঠিকই, কিন্তু থার্ড পজিশনের জন্য ভারতেরও একটা সুযোগ রয়েছে। আফগানিস্তান ম্যাচ রয়েছে 4 তারিখে, কিন্তু সেই ম্যাচের আগে ভারতীয় শিবিরে একটা ধাক্কা, এবং সেটা গুরুত্বপূর্ণ একজন প্লেয়ারেরই ধাক্কা। প্রথম ম্যাচে যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, পরের ম্যাচে ক্যাপ্টেনশিপ করেছেন ইরান বিরুদ্ধে, সেই ভারতীয় সেন্টার ব্যাক সন্দেশ ঝিঙ্গান তিনি চোট পেয়েছেন, খুব সম্ভবত তার চোয়াল ভেঙে গিয়েছে। তো সে কারণে তাকে দেশে ফেরত নিয়ে আসা হচ্ছে। আনোয়ার আলী আর সন্দেশের মধ্যে যে একটা বন্ডিং ছিল সেন্টার ব্যাক হিসেবে, তাদের যে বুনোট ডিফেন্স ছিল সেটা কিন্তু ভেঙে যাচ্ছে। ফলত আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতীয় শিবিরের জন্য খুব ভালো খবর তো নয়, এবং নিঃসন্দেহে খালেদ জামিলের কাছে নতুন করে একটা চ্যালেঞ্জ চলে এলো যে তিনি সেন্টার ব্যাক পজিশনে সেক্ষেত্রে আনোয়ারের পাশে কাকে খেলাবেন। যেহেতু সন্দেশ ঝিঙ্গানের চোট লেগে গেল এবং সেক্ষেত্রে ডিফেন্সটাও অনেকটা দুর্বল হয়ে গেল, কারণ ভারতীয় ডিফেন্স দেখিয়ে দিয়েছিল যে তাজিকিস্তানকে কীভাবে আটকে দেওয়া যায়। ইরানকেও ফার্স্ট হাফ পর্যন্ত তারা আটকে রেখেছিল। মূলত সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলী এবং রাহুল বেকের সৌজন্যেই বলা যেতে পারে। তো সেই সন্দেশ ঝিঙ্গান তাকে দেশে ফেরত নিয়ে আসা হচ্ছে। এটা নিঃসন্দেহে ভারতীয় শিবিরের জন্য বড় সড় ধাক্কা। এর পাশাপাশি আন্ডার-23 যে এশিয়ান কাপ কোয়ালিফিকেশন রাউন্ডের ম্যাচ শুরু হচ্ছে আজকে থেকেই। আজ ভারত মুখোমুখি হবে বাহারিনের। এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি ম্যাচগুলো জিততে পারে তাহলে এই মানে এশিয়ান কাপ কোয়ালিফিকেশন খেলতে পারবে আন্ডার-23 টিমটা, এশিয়ান কাপ খেলতে পারবে তারা, এবং এই টিমটা থেকে পরবর্তীতে ভারতীয় দলেও মানে সিনিয়রদের দলেও কিন্তু অনেক প্লেয়ারের সাপ্লাইটা ঠিকঠাক থাকবে, এবং এই টিমটা থেকে অনেকে আবার আইএসএলের বিভিন্ন টিমেও তারা সুযোগ পেতে পারেন। ফলত এই টুর্নামেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আন্ডার-23 টিমের প্লেয়ারদের কাছে। এরপর যদি ইস্ট বেঙ্গলের খবরের দিকে আসা যায়, তো ইস্ট বেঙ্গল বেশ কিছু জুনিয়র প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে, পাশাপাশি তারা আগামী দিনে আরও প্লেয়ার নেবে। কলকাতা লিগে ইতিমধ্যে ইস্ট বেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা সুপার 6-এ পৌঁছে গিয়েছে। মোহনবাগান তারা ছিটকে গিয়েছে, তারা আর সুপার 6 পর্যায়ে যেতে পারল না। গ্রুপ লিগ খেলেই তাদেরকে বিদায় নিতে হচ্ছে। এবার সুপার 6-এর ম্যাচগুলো কীভাবে হবে, সেখানে কি এই গ্রুপ লিগের পয়েন্টগুলো ক্যারি ফরওয়ার্ড হবে? যেটা শোনা যাচ্ছে যে এবার হয়তো তা নাও হতে পারে। গতবার কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়েছিল পয়েন্টগুলো, কিন্তু এবার হয়তো নাও হতে পারে। হয়তো আগামী সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে যে এই সুপার 6-এ কী ফরম্যাটে খেলাটা হবে, বা পয়েন্টগুলো ক্যারি ফরওয়ার্ড হবে কি হবে না। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে এখনও পর্যন্ত গতবারের সিএফএল চ্যাম্পিয়নকে সেটাই ঘোষণা হলো না, আদালতে ঝুলে রয়েছে সেই মামলাটা। কবে হবে তারও কোনো দিশা নেই। পরন্তু ইস্টবেঙ্গল কর্মী সমর্থকরা, বিশেষ করে দেবব্রত সরকারের মতন কর্মকর্তারা, তারা যে কেন এই বিষয়টা নিয়ে তদবির করছে না সেটা রহস্য। যাই হোক, হয়তো আরেকটা চ্যাম্পিয়নশিপেও চলে আসবে, তাও হয়তো ঘোষণা হবে না। দেখা যাক সেটা কবে কি ঘোষণা হয়। এর মধ্যে যেটা বড় বিষয় যে মোহনবাগানের রবসন রবিনো, তাকে তো অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলছেন কোচ যেভাবে খেলাবে, কিন্তু রবসন মূলত বা প্রান্ত ধরে খেলেন, তো ওই দিকে আবার লিস্টিন কোলাসো খেলেন। সেক্ষেত্রে কি কোলাসোর ঘন্টা বাজতে চলেছে? মানে কোলাসোকে কি অন্যভাবে কিছু ভাবছেন কোচ, নাকি তাকে বাদ রেখে রবসনকে খেলানো হবে ACL 2-তে, যেহেতু 6টা বিদেশি খেলানো যায়। তো এটা কিন্তু রবসন এবং আর মানে লিস্টিন কোলাসোর মধ্যে নিঃসন্দেহে বড় লড়াই হতে চলেছে। এদিকে ইরানের ম্যাচে সন্দেশ ঝিঙ্গানের চোয়াল ভেঙে যাওয়াতে কিন্তু সন্দেশ ঝিঙ্গান প্রায় 4 থেকে 6 মাস, হয়তো এক বছরও লেগে যেতে পারে, মাঠের বাইরে থাকবে। ফলত এই সন্দেশ ঝিঙ্গানের চোট নিয়ে কিন্তু আবারও ক্লাব বনাম ফেডারেশন বা AIFF এর মধ্যে একটা সংঘাত হতে চলেছে, কারণ যেহেতু ফিফা ফ্রেন্ডলি উইন্ডোতে নয়, ফলত সন্দেশের চোটের চিকিৎসা পয়সা দেবে না AIFF। অপরদিকে ক্লাব খেলতে গিয়ে হয়নি, ফলত FC গোয়াও তার পয়সা দেবে না, পুরো পকেট থেকে পুরো পয়সাটাই দিতে হবে সন্দেশকে তার চোটের সুস্থতার জন্য। তো আবারও কিন্তু এবং পাশাপাশি FC গোয়া তার সার্ভিসটাও পাবে না। FC গোয়া ACL খেলবে, ACL 2 খেলবে। ফলত সব মিলিয়ে কিন্তু আবারও কিন্তু ক্লাব বনাম AIFF সংঘাত বাঁধতে চলেছে, যে কারণে মোহনবাগান তারা তাদের 7 জন প্লেয়ারকে জাতীয় ক্যাম্পে বা ভারতীয় শিবিরে পাঠায়নি, এবং কাফা নেশনস কাপে পাঠায়নি। ঠিক সেই ঘটনাই ঘটলো। এবার দেখা যাক যে AIFF আদৌ চিকিৎসা খরচা শেষমেশ দেয় কি না দেয়, কারণ যেহেতু ভারতীয় দলের হয়েই সে খেলতে গিয়েছিল, কিন্তু সংঘাত হবে আগামী দিনগুলোতে, এটা
বলার অপেক্ষা রাখে না। এবার ইস্টবেঙ্গলের যদি সিনিয়র টিমের খবরে আসি, দিয়ামান্তাকোসকে তো ছেড়ে দেওয়া হয়েছে, নজরে সাউল ক্রেসপো, মাদি তালালরাও রয়েছেন। কিন্তু দিমির পরিবর্তক কে হতে পারে, কাকে নিয়ে আসা হবে? শোনা যাচ্ছে যে অনেকগুলো এখানে শর্টলিস্ট করা হয়েছে সিভি। সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠছে, কেউ কেউ বলছেন যে আলাদিন আজারাই নাকি কনফার্ম হয়ে গিয়েছে। আমার কাছে রিলায়েবল কোনো সোর্সের থেকে এই ধরনের কোনো খবর নেই। তবে একটা সময় নামধারী এফসির ডি গোল, তাকে কিন্তু ইস্টবেঙ্গল নজরে রেখেছিল এবং ডি গোলকে আইএসএলে অনেকগুলো ক্লাব নেওয়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে। যদিও নামধারীর সঙ্গে তার চুক্তি রয়েছে, এবার যদি সে নামধারীর সঙ্গে চুক্তিটা ভেঙে দিয়ে ফ্রি প্লেয়ার হিসেবে বেরিয়ে আসে তাহলে আর একটা বিষয়, কারণ নামধারী হয়ে এই প্লেয়ারটি, ব্রাজিলীয় এই প্লেয়ারটির কিন্তু যথেষ্ট ভালো রেকর্ড রয়েছে, অনেকগুলো গোল রয়েছে, ডুরান্ড কাপেও আমরা দেখেছি যথেষ্ট ভালো খেলেছে। তো দেখা যাক কি হয়। তবে আলাদিনকে আনাটা সত্যিই আশ্চর্য প্রদীপের মতন হবে যদি ইস্টবেঙ্গল তাকে আনতে পারে। আমার মনে হয় না নর্থ ইস্ট তাকে এত সহজে ছেড়ে দেবে বা নর্থ ইস্টের থেকে সে চলে আসবে ইস্টবেঙ্গলে। নেক্সট টু ইম্পসিবল, দেখা যাক মিশন ইম্পসিবল পসিবল হয় কি না। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখতে থাকুন আমার এই ভিডিও, লাইক করুন, শেয়ার করুন, প্রচুর প্রচুর কমেন্ট করুন। থ্যাংক ইউ।